ओए ओगे, तू कहाँ है? तेरे लिए मैं शुतुरमुर्ग लेके आया हूँ। भैया, मैं इधर हूँ। ये देख, तेरे लिए मैं शुतुरमुर्ग लाया हूँ और इसे संभाल के रखना। ओके भैया। भैया, ए जापलो टापलो, तू कहाँ रे? पूरा घर खाली, आज फ्रिज पूरा खाली करते हैं। आओ, लगता है आज ओगे के घर में कुछ धमाल होने वाला है। डाकी चिक्की डा। अच्छा है, ओगी भी दिल का सच्चा है और जैक का अच्छा है। वाह, क्या बात है, आज ओगी भी घर पे नहीं है और पूरा घर खाली है। मैं कहाँ पे जाऊँ? ओली चलो। वाह, কণ্ঠের জাদু। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এমনই এক অসাধারণ প্রতিভা, যিনি নিজের কণ্ঠকে রূপ দেন বহু পরিচিত মুখের কণ্ঠে। ত্রিপুরার জিরানিয়া অফিস টিলা থেকে উঠে আসা এই শিল্পী গত 1 দশকেরও বেশি সময় ধরে মিমিক্রি জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। তার কণ্ঠে জীবন্ত হয়ে ওঠে ভারতের নানা ক্ষেত্রের সেলিব্রিটিরা, যা শুনে অবাক হয়ে যান সবাই। আমি স্নেহা মুখার্জি আজ মুখোমুখি অনুষ্ঠানে দৈনিক সংবাদ অনলাইনের স্টুডিওতে উপস্থিত আছেন সেই কণ্ঠের জাদুকর মিমিক্রি শিল্পী রাকেশ শীল। চলুন কথা বলি তার সঙ্গে। রাকেশ দা, প্রথমে তোমাকে স্বাগত আমাদের নমস্কার স্টুডিওতে। নমস্কার। যেটা প্রথমে জানতে চাইবো যে রাকেশ দা, তোমার এই মিমিক্রির যে যাত্রাটা হ্যাঁ ম্যাম, সেটা কিভাবে শুরু হয়েছিল? আমি যখন ক্রিকেট খেলতাম মানে স্কুল কলেজ লাইফে, তখন আমি এক দুটি ট্রাই করতে পারতাম। তখন সেই সময় আমাদের সাথে আরও কিছু বন্ধুরা ছিল, ওরা করতো, কিন্তু ওদের থেকে আমার পারফরমেন্সটা একটু ভালো ছিল, সেখান থেকে শুরু। তোমাকে একটু থামাবো, তুমি বললে যে ছোটবেলা থেকেই তোমার এই প্রতিভা এবং তুমি উল্লেখ করলে যেটা তুমি স্কুল কলেজে, ঠিক সময়টা কি ছিল? একেবারে কি খুদে বয়স থেকে বা কিভাবে ভালোবাসা জন্মালো এর প্রতি? না, প্রথম মিমিক্রিটা এরকম ছিল না। সাধারণ যে ফ্রেন্ড সার্কেল ছিল যা, ওনাদের কপি করতে পারতাম। তারপর আস্তে আস্তে এদিকে আসলাম। তবে কি ধরে নিতে পারি সেটা জন্মগত প্রতিভা? হ্যাঁ, বলতে পারেন। আপনি যখন প্রথম বুঝলেন যে আপনি অন্যদের কণ্ঠ এত নিখুঁতভাবে নকল করতে পারেন, সেই মুহূর্তটা কেমন ছিল? খুব আনন্দ মুহূর্ত ছিল যে আমি স্কুলে কলেজে বা ক্রিকেট খেলার মাঠে বা যে জব করতাম, ওই সময় যারা বলতে আরে তোমার আওয়াজটা তো ওনার সঙ্গে হুবহু হচ্ছে, আমার বিশ্বাস হতো না। তারপর আমি আরো দুইজনকে জিজ্ঞেস করতাম যে আমার বয়সটা কি সেম ওনাদের অনুকরণ হয় কিনা, তোমরা বলতে হ্যাঁ হয়। তারপর মানে খুবই আনন্দ লাগে। ভারতের বিভিন্ন সেলিব্রিটির কণ্ঠ তুমি নকল করতে পারো, এদের মধ্যে কার কণ্ঠ নকল করা সবচেয়ে কঠিন বলে মনে করছো? সবচেয়ে আমার থেকে নানা পাটাকারি ছিল। মানে ওনার যে হাসির স্টাইলটা, মানে এনার্জি খুব ব্যবহার করতে হয় এরকম। এছাড়া অন্যগুলো সব সুযোগ। আর তাছাড়া আপনার যে কার্টুন ক্যারেক্টার আছে, এর মধ্যে ডোনাল্ড ডাক, ওই সেই আওয়াজটাই সবচেয়ে কঠিন। কারণ নর্মালি আমরা যে কথা বলি লিপসিং মাধ্যমে, ওঠানে এক সাইড থেকে আওয়াজটাকে বের করতে হয়, মানে ভোকাল কর্ডে অনেক শক্তি প্রয়োগ করতে হয়। আমাদের দর্শকদের জন্য যদি একটু লাইভ ডেমো দাও তুমি। হ্যাঁ ম্যাম। কারণ আপনাদের তোমার প্রিয় 2-3 জন সেলিব্রিটির কণ্ঠ। আমার প্রিয় ফিল্ম স্টারের মধ্যে মানে হিরো ধরম স্যার, আর ভিলেনের মধ্যে হলো অজিত। আমি গত বছর একটি ভিডিও শ্যুট করেছিলাম, মানে আমার ফেসবুক প্রোফাইল থেকে আমি পোস্ট করেছি যে ওয়েদার খারাপ, বর্ষা আসবে, ওই সময় ধরমজি কীভাবে বলবেন আমি সেটা আমি নিজের মতো করেছি। আমি ওটা বলছি, আজ মৌসুম বেমান হ্যায়, लगता है तूफान आने वाला है। दोस्तों, आप लोग घर में रहिए और सेफ रहिए, क्योंकि कुछ भी हो सकता है। তারপর অজিত বলছি, আমার প্রিয় ভিলেন, একদম সফট সাউন্ড। सारा शहर मुझे लायन के नाम से जानते हैं और इस शहर में मेरा हैसियत इतना जितना जंगल में शेर का, और मैं इस शहर का शेर हूँ। नंबर 17 बन सकते हैं हमारे लिए बहुत बड़ा खतरा। स्मार्ट बॉय। এছাড়া তো আছে যে কোনো একটা কার্টুন ক্যারেক্টার। কার্টুন ক্যারেক্টার বাচ্চাদের খুব প্রিয়। বাচ্চাদের প্রিয় বলতে আমি ওগি আমার নাম্বার 1, তারপর ডোনাল্ড ডাক। প্রথম ওগি করছি, ঠিক আছে? এক ছোট্ট করে খুব সংক্ষেপে যদি একটু শোনাও। ঠিক আছে। ओए ओगे, तू कहाँ है? चल आज घूमने चलते हैं। भैया, आज घूमने जाएंगे। चलो जाते हैं। आओ डाकी चिकी, आज ओगे और जग 11 पर नहीं है, लगता है कॉकरोच का पूरा साफ कर देंगे। ए जपलू टपलू कहाँ रे, इधर आ, पूरा फ्रिज खाली कर देते हैं। वाह, अरे ओगी और जैक, तुम लोग कहाँ जा रहे हो? हमको भी साथ में लेके जाओ। तुमको नहीं लेके जाएंगे, सिर्फ आज हम और भाई जाएंगे। क्या भैया? डोनाल्ड डाक মানে সবচেয়ে কঠিন আমার থেকে লাগছে এটা। মানে ডোনাল্ড ডাক ওগিকে বলছে, হে ওগি কোথায় আছো, চলো ঘুরতে যাবে। যে প্রধানমন্ত্রী মোদিজি যেন বলেছেন করোনার সময় যে জাতির উদ্দেশ্যে যেন ভাষণটা দিয়েছেন, সেই ভাষণটা যদি অটল বিহারী বাজপেয়ী স্যার দিতেন তাহলে ওটা কি হতো, আমি সেইটা করছি। पिछले साल जो आपदा की घड़ी आई थी,
आप सब मिलके हमारा साथ दिया। मुझे बहुत खुशी हुई कि इस बार भी आप सब हम सबका साथ देंगे और हमारा देश आगे बढ़ेगा। তারপর আমি বলছি আমাদের রাজ্যে গোপাল রায় স্যার, ওনার বয়সটা আমি ওনার একদম মানে আমি ওনার ডাব করতে পারবো। 2023-এ উনি নির্বাচনী প্রচারে যেটা বলেছেন সম্পূর্ণটা মন নেই, আমি বলছি। আপনারা দেখতে পাচ্ছেন জনগণ দুর্গর সমাধান বেরিয়ে আসছে, আমরা শতভাগ নিশ্চিত জিতব। জনগণ পরিবর্তনের পক্ষে আছে, আমরা নিশ্চিত জিতব। জনগণের স্বতঃস্ফূর্ততায় তার প্রমাণ করছে জনগণ। তখন সানি স্যার কি বলবেন? अरे डरा के वो जीता है जिसके अड्डे में पानी भरा होता है। यह मजदूर का हाथ है कातिया। এই শিল্পে দক্ষ হতে হলে প্রতিদিন কতটা প্র্যাকটিস বা অনুশীলন করতে হয়? প্র্যাকটিস তো ম্যাম আগে যেরকম মানে ফোন ছিল না, তো এখন তো ফোন আছে অ্যাভেলেবেল, মানে আপনার ফোন থেকে পাওয়া যায়, ইউটিউব থেকে কীভাবে শেখা যায়। কিন্তু আমি যখন শিখেছি তখন তো ফোন নেই। আর প্র্যাকটিসটা করতে হলে মানে এক চিত্ত ওই দিকে আপনার রাখতে হবে মন, মানে মন মাথা এক হ্যাঁ, করে হ্যাঁ, ওই হ্যাঁ, দিকটাতেই হ্যাঁ। রাখতে লাগে। আমরা অন্য মনস্ক হলে হবে না। যেটা জানবো যে 100 খানার ওপরে নাম রয়েছে, সবগুলো শোনা আমাদের সম্ভব না। পরবর্তী সময় অবশ্যই সবার জন্য নিয়ে আসবো সেটা। আর সেখান থেকে বাছাইকৃত কিছু নাম, অমিতাভ বচ্চন, সেটাও আমরা দেখলাম তোমার যে লিস্ট পেয়েছি সেখানে অমিতাভ বচ্চন। আমি স্পেশালি রিকোয়েস্ট করবো যে দর্শকদের জন্য যদি অমিতাভ বচ্চনের ডাকটা একটু কপি করতে অমিতাভ পারো। বচ্চন, ঠিক আছে। अरे देवी और सज्जनों, आप सबको स्वागत है हम लोग का ये कौन बनेगा करोड़पति में। तुम लोग मुझे वहाँ इंतजार कर रहे हो और मैं तुम्हारा यहाँ इंतजार कर रहा हूँ। डाबर साहब, मैं आज भी फेंके हुए बैच से नहीं उठाता हूँ। মিমিক্রি শিল্পী হিসেবে বড় চ্যালেঞ্জ কি, বিশেষ করে এখনকার ডিজিটাল যুগে? চ্যালেঞ্জ বলতে ম্যাম যেরকম ধরেন আমাদের এখানে যেরকম প্ল্যাটফর্ম সেরকম নেই, অন্য জায়গায় যেরকম আছে, বা কোথায় যেতে হলে বা কার সঙ্গে যোগাযোগ করে সেরকম সুবিধা নেই। আমি এরকম বাইরে যাওয়ার সুযোগ ছিল কিন্তু যেতে পারিনি, তাছাড়া কোনো সমস্যা নেই। আপনি শুধু একজন শিল্পী নন, সমাজ সেবামূলক কাজও হ্যাঁ, করেন, হ্যাঁ। বৃক্ষরোপণ, রক্তদান এবং আমরা যেটা শুনলাম যে সাপ রক্ষা। হ্যাঁ, এই কাজগুলো করার প্রেরণা কোথা থেকে পান? প্রেরণা আমি এনভায়রনমেন্টের উপর যে বিষয়গুলো মানে ন্যাশনাল জিওগ্রাফি এবং আমি ডিসকভারি চ্যানেল এগুলো দেখতাম বেশি, ওটার প্রতি দেখতে ক্লাইমেট চেঞ্জ ভবিষ্যতের জন্য খুব খারাপ, সেখান থেকে আমার প্রেরণা। তাছাড়া আমি দেখতাম যে ছোটো সময় ছিল আমাদের এখানে, এখন দেখা যায় না, যে শকুন ছিল বালচার, ওটা নেই, সেটাও ক্লাইমেট চেঞ্জের মূল একটা কারণ, বৃক্ষ না থাকার কারণে। ওইসব থেকে আমার প্রেরণা। আর আমাদের জিরানায়াতে সবচেয়ে বেশি ইট ভাটা, আর ইট ভাটার যে শ্রমিকরা আছে ওরাই সবচেয়ে বেশি পাখি হত্যা করে জিরানা এলাকাতে। আমি এনেও বহুতবার চেষ্টা করেছি, মানে অনেক পুলিশ প্রশাসনকে জানিয়েছি, কিছু হয় না। তারপর আমাদের যে স্থানীয় ছোটো ভাইরা আছে, লোকাল যারা আছে, ওনারা এটা মানে প্রতিহত করেন, এইভাবে আমার প্রেরণাটা আসে। নতুন প্রজন্ম যারা মিমিক্রি শিখতে চায়, আপনার এই অনুষ্ঠান দেখার পর আজকে অনেক বাচ্চারাই মজা পাবে সেই মিমিক্রি শিখতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে বা আপনি কিভাবে সাহায্য করতে পারবেন তাদেরকে? পরামর্শ বলতে আমি বলবো যে এডুকেশনের সাথে সাথে এটা যাতে মানে প্রফেশনাল যদি করতে যায়, মানে মাল্টি ট্যালেন্টেড কেউ যদি হতে যায়, তাহলে এটা করা আমি মনে করি শ্রেষ্ঠ। আচ্ছা, আগামী দিনের রাকেশ শীলকে আমরা কোথায় দেখতে চাই? কোনো বড় স্বপ্ন বা লক্ষ্য নিয়ে এগোচ্ছেন? আমার লক্ষ্য ম্যাম, আমি যাতে চাই যে আমার মতো যারা আছে ওনাদেরকে যদি এরকম কোনো ফিল্ড বা প্ল্যাটফর্ম দেওয়া যায়, সেটা আমি চেষ্টা করি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তাহলে শুনলেন তো শিল্পী রাকেশ শীলের কণ্ঠের জাদু। এমনও আরও নতুন নতুন শিল্পীর সঙ্গে আমরা কথা বলবো এই মুখোমুখি অনুষ্ঠানে। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন, শুধু নামই যথেষ্ট।